দর্শক শুভেচ্ছা, স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছেন মাহফুজ মিশু। আজকে আমাদের অতিথি প্রবীণ রাজনীতিবিদ, প্রবীণ সংসদ সদস্য এবং বাংলাদেশের রাজনীতির একজন জীবন্ত সাক্ষী জনাব সঞ্জিত সেনগুপ্ত। জনাব সেনগুপ্ত, আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? আমরা জানি যে আপনি শারীরিকভাবে বেশ খানিকটা অসুস্থ। এখন একটু একটু করে ভালো হচ্ছে। আপনাকে আমরা বলি যে আমরা যারা পার্লামেন্ট দেখেছি, পার্লামেন্টে সবচেয়ে বেশি পার্লামেন্টারিয়ান সুলভ যে আচরণ সেটি আপনি করতেন এবং এখন আপনি পার্লামেন্টে আছেন। আপনার বর্ণাঢ্য জীবন, সেই জীবনের কিছু গল্প আমরা শুনতে চাই। আমরা শুরু করতে চাই সাম্প্রতিক কিছু পরিস্থিতি নিয়ে। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ৪৫ বছরের বাংলাদেশ, স্বাধীনতার পরে বাংলাদেশ কেমন আছে, আপনার মূল্যায়ন কী হবে? আমি তো কিছু চাই নেই জীবনে, একটাই আমাদের চাওয়ার পাওয়ার ছিল, যেটা গণতান্ত্রিক বাংলাদেশ, এটা সংসদীয় গণতন্ত্রের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। তাই পার্লামেন্টে আঁকড়েই আছি, কিন্তু হতাশা খুব। যত দিন যাচ্ছে এই জন্য পার্লামেন্টকে আক্রমণ করতে পারলেই সবাই বড় হয়। এটা গণতন্ত্র হলো নাকি? তারপরেও আমি আশা করে আছি যে নতুন প্রজন্ম পার্লামেন্টকে ধরতে হবে। পার্লামেন্টের বাইরে গিয়ে উন্নয়নও হবে না, গণতন্ত্র। আমরা দেখছি যে সাম্প্রতিক সময় হঠাৎ করে হত্যা বাড়লো এবং হত্যা করা হচ্ছে খুব সফট টার্গেট। আমাদের হিন্দু সম্প্রদায়, আমাদের অন্যান্য সংখ্যালঘু, ধর্মীয় নেতা, তারপরে বিদেশি নাগরিক, তারপরে ধরেন বিশেষ সম্প্রদায়ের মানুষ, সমকামী সম্প্রদায়ের মানুষ, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। এটা হচ্ছে একটা বাস্তবতা, যারা করছে নিশ্চয়ই সেটি খারাপ, কিন্তু আরেকটা বাস্তবতা হচ্ছে কোনো হত্যাকারীকেই এখন পর্যন্ত সরকার বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট অভিযোগে ধরতে পারেনি বা তাদের বিচার করতে পারেনি। আপনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিষয়ক যে সংসদীয় কমিটি সেটির সভাপতি, আপনি সাবেক মন্ত্রী, আপনি সরকারের সঙ্গে কোনো না কোনো ফর্মে আছেন। সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এটা একটা অপরাজনীতি। অপরাজনীতি পৃথিবীর প্রত্যেক জাতিরই কখনো না কখনো আসে। অপরাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে। আমাদের একটু সাইড ট্র্যাক হয়ে যাচ্ছে। আমরা পুট দি কার্ট বিফোর দি হর্স। প্রশাসনিকভাবে এটা আগে দেখবো না রাজনৈতিকভাবে আগে দেখব? তা আমার ধারণা এটা রাজনৈতিকভাবে দেখতে হবে, এবং সেই রাজনীতির দায়িত্ব আওয়ামী লীগকেই নিতে হবে। কারণ আওয়ামী লীগ কেবল ক্ষমতায় আছে এটাই বড় কথা না। আওয়ামী লীগ এটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক দল। সুতরাং মানুষকে নামাতে হবে। এই দেশের মানুষ সাম্প্রদায়িক না। আর যদি সরকার না পারে তাহলে বলতে হবে তোমরা তোমাদেরটা দেখো। জর্জেটটা ৭১ দেখে নাই, ৭১ কি এটা হয়েছে? সুতরাং জিনিসটা সরকারকে আরও গভীরভাবে চিন্তা করে রাজনীতি দিয়ে দেশের মানুষদেরকে এটা মোকাবেলা করা যায়। কিন্তু আপনি কি মনে করেন যে সাংগঠনিকভাবে গত ৮ বছর ধরে ক্ষমতাসীন যে দলটি, আপনার দল আওয়ামী লীগের সেই সাংগঠনিক শক্তি আছে? ধরেন আমরা যদি সাম্প্রতিক ঘটনাগুলোর কথাই বলি, তনু হত্যা কিংবা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত ধর্মগুরুদেরকে হত্যা করা হচ্ছে, কোনো ঘটনায় কিন্তু সংগঠন আওয়ামী লীগের উপস্থিতি দেখা যাচ্ছে না। আগে কিন্তু আমরা দেখেছি যে এইসব ঘটনায় আওয়ামী লীগ সংগঠন হিসেবে আওয়ামী লীগ রাজপথে থাকতো, মানুষের পাশে দাঁড়াতো। সেটি অন্যান্য রাজনৈতিক দলগুলো করছে না, সেটি সাধারণ মানুষ প্রত্যাশাও করে না, কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে সেই প্রত্যাশাটা তো নিশ্চয়ই মানুষ করতে পারে। আওয়ামী লীগকেই তো করতে হবে, আর ম্যান্ডেটটা তো আওয়ামী লীগের কাছে। সুতরাং আওয়ামী লীগকে বুঝতে হবে যে জনগণকে নিয়ে রাজনীতি দিয়ে রাজপথে নামাতে হবে মানুষদের। তারপরে প্রশাসন তার সঙ্গে যাবে, এটা এমন কিছু না। আর ওই প্রশাসনিকভাবে সবটা দেখলে এটি আরও অন্যরকম অবস্থায় যাবে। বিএনপিকেও তার পরিবর্তন আনতে হবে। সে যদিও এখন মানুষ পোড়ানোর রাজনীতি থেকে কিছু ঘুরেছে, এই ব্যাপারে তাকে স্পষ্ট হতে হবে। এই ব্যাপারেও বিএনপি জামাতের ভূমিকা স্পষ্ট নয়।
কিন্তু একটা বিষয় তো খুবই স্পষ্ট যে এদেশের যারা মুসলিম না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তারা মনে করতো যে আওয়ামী লীগ তাদের একটা আশ্রয় এবং আওয়ামী লীগও তাদেরকে একটা বড় ভোট ব্যাংক বিবেচনা করতো। কিন্তু আমরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় যখন এ ধরনের কর্মকাণ্ড ঘটে, তখন তো এক ধরনের আওয়ামী বিরোধী প্রচারণা আমাদের অন্য ধর্মের মানুষ যারা ইসলাম ছাড়া, তাদের ভিতরেও একটা প্রভাব তো নিশ্চয়ই পড়ে। ওই যে মূল যে কথাটি হচ্ছে যে অসাম্প্রদায়িক রাজনীতির জন্য যে আওয়ামী লীগের জন্ম, তাকে তো সেখানে পাওয়া যাচ্ছে না, তাই না? সুতরাং আওয়ামী লীগকে ওখানে যেতে হবে যে আমরা একটা রাজনৈতিক দলই না, আমরা একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক দল। এটি প্রশাসন দিয়ে কেবল হবে না। কিন্তু সেই আওয়ামী লীগের আমরা কাউন্সিল হওয়ার কথা, 3 দফা বোধহয় আওয়ামী লীগের কাউন্সিল পেছালো। ফলে একটি ক্ষমতাসীন দল তারা সংগঠনটাকে শক্তিশালী করার জন্য যে নিয়মিত কাউন্সিল, সেটি করতে পারছে না কেন? সমস্যাটা কি আসলে ঈদ, রোজা এগুলো উপলক্ষ, না অন্য কোনো কাহিনী আছে পেছনে? তো তারা ব্যাখ্যা দিয়েছে, ব্যাখ্যাটা যথেষ্ট কিনা এর হলো প্রশ্ন। না, সম্মেলনটা হওয়া উচিত ছিল। সরকারকে তো ব্যস্ত থাকতে হবেই, এর মধ্যে রাজনীতিটা কেউ রাখতে হবে। অনেক হতাশা হয়েছে কর্মীদের মধ্যে, কর্মীরা প্রায় প্রস্তুত হয়ে গেছে। আমি আশা করি এই ব্যাপারে প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দল দ্বিতীয়বার চিন্তা করবে, যেন শিগগির কাউন্সিলটা করা যায়। হ্যাঁ, এটি তো একটা ডেমোক্রেটিক এক্সারসাইজ। এইটা দিয়েই ধরেন সারা দেশের কর্মীরা আসবে, যাবে, স্লোগান হবে। কর্মীরা যখন রাজপথে থাকবে তখনই তো উদ্দীপনা বাড়বে। সম্প্রতি দাদা ইউনিয়ন পরিষদ নির্বাচন হলো এবং এই প্রথম আমরা নৌকা, ধানের শীষ প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন সেটা হলো এবং সেই নির্বাচন নানা কারণে সমালোচিত হয়েছে। সবচেয়ে বড় সম্ভবত সমালোচনার জায়গায় শতাধিক মানুষকে মরতে হয়েছে। রাজনৈতিক বিবেচনায় যে আপনারা এই নির্বাচনটা করলেন, এটা করে আসলে শেষ পর্যন্ত মুনাফা কি হলো, লাভ কি হলো? অথবা যদি বলে আওয়ামী লীগের রাজনৈতিক অর্জন কি এই নির্বাচন থেকে? এটা দলকে বিবেচনা করতে হবে, তার একটা ইভ্যালুয়েশন করতে হবে। এটা দলকে বসতে হবে, বসে দেখতে হবে যে আমরা যে সাধারণ মানুষের কে সহ যেটি আমরা করেছি, এতে লাভ ক্ষতি কী হয়েছে। পার্টির ইভ্যালুয়েশনটা অপেক্ষা আমরা করছি। প্রত্যেকটারই একটা ডিমেরিটস আছে। সাধারণ মানুষ ব্যাপী গেছে, আবার এতগুলো প্রাণ বিসর্জন, এটা গ্রহণযোগ্য না। ইলেকশন কমিশনের ভূমিকাটা স্পষ্ট হয়নি। এ নিয়ে যে অজুহাত তৈরি করা হচ্ছে, এটাও গণতান্ত্রিক দিকে খুব ব্যাপারটা আরও কঠিন করে চিন্তা করতে হবে। প্রধান ইলেকশন কমিশনার আপনার বেশ জানাশোনা, আপনার বন্ধু মানুষ। আপনি এই নির্বাচন কমিশনের কর্মদক্ষতাকে কিভাবে মূল্যায়ন করেন? তারা কি ক্যাপাবল যথেষ্ট এরকম একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য? বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন বাদ দেন, আপনাদেরকে তো জাতীয় নির্বাচনও করতে হবে 2019 সালে। না, জাতীয় নির্বাচন এরা করতে পারবে না, তখন নতুন নির্বাচন কমিশন আসবে। আর নির্বাচন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা আরও বেশি ছিল, আমারও বেশি ছিল। এখন তারাও ভাববে, তারপর এ নিয়ে কথাবার্তা চলে আসবে। তো তারা যে পারল না, এই দায় কি শুধু নির্বাচন কমিশনের, না দায় খানিকটা সরকারকেও নিতে হবে? নির্বাচন কমিশন, আমরা যে আইন করে দিছি, তাদের যে ক্ষমতা, অসীম ক্ষমতা, অসীম ক্ষমতা, তারা যদি এক্সারসাইজ না করে তাহলে সেই দায় তাদেরকে নিতে হবে। আমার সুনামগঞ্জে জানতো কত এক্সেস হয়, আমরা এই কালচারে বিশ্বাস করি।
জি, সুনামগঞ্জ শুধু না, বৃহত্তর সিলেটের নির্বাচনে এবার ইউনিয়ন পরিষদের নির্বাচনে একটা মডেলের মতো, সহিংসতা কম, গণ্ডগোল কম হয়েছে। সেটা নিয়ে আপনার অভিজ্ঞতার কথা শুনবো, কিভাবে নির্বাচনটা এত সুষ্ঠু হলো। তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কথা বলবো সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম। চলতে চলতে অনুষ্ঠানে কথা বলছিলাম সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে। দাদা, আমরা ইউপি নির্বাচন নিয়ে কথা বলছিলাম এবং আপনি সুনামগঞ্জের কথা বলছেন। আপনি তো হাওরের মানুষ, সেই এলাকা থেকে আপনি একদম শুরু থেকে একই জায়গায় রাজনীতি করছেন এবং আমরা দেখলাম যে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনার এলাকায় ওই অর্থে বিদ্রোহী প্রার্থী ছিল না। কিছু প্রার্থী ছিল যারা আপনার সমর্থন পুষ্ট হয়তো না, বা অথবা আপনার দেওয়া তালিকা থেকে আপনার দল কাউকে বাদ দিয়েছেন, কিন্তু তারা আবার নির্বাচনে হেরেও গেছেন। এবং অন্তত সুনামগঞ্জের নির্বাচন নিয়ে গণমাধ্যম, পত্রপত্রিকায় আমরা খুব বেশি অভিযোগ দেখিনি। সারা দেশে ইউপি নির্বাচনে যখন 120-22 জন লোক মারা গেল, তখন আপনার এলাকায় নির্বাচনটা যে সুষ্ঠু হলো, সেটা আসলে কিসের ইঙ্গিত দেয়? রাজনৈতিক সদিচ্ছার ইঙ্গিত, নাকি ওই এলাকায় গিয়ে নির্বাচন কমিশন অনেক শক্তিশালী হয়ে গেল? এটাকে যদি আরও বিস্তৃত করেন তাহলে আপনি সিলেট বিভাগ নিতে পারেন। আরেকটু বিস্তৃত করলে আমরা ভাটি বাংলা বলি, জি, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, আমাদের এই কালচার নেই। ভোট ডাকাতি করা, জোর করে আনা, এগুলো না, মানুষের রায়টাই মেনে নেওয়া, ফলে এটা হয়েছে। তো যাই হোক, এখন সার্বিক সমস্যাটা আজকে কেন্দ্রীয় জাতীয় নেতৃত্বকে ভাবতে হবে, কঠিন করে ভাবতে হবে, এবং এটি জনগণ এবং রাজনীতি ছাড়া জাতিকে এটা থেকে তোলা যাবে না, মুক্তির কোনো পথ নেই। আপনি মোটামুটি দাদা 90 সাল থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। আপনি সংসদে মানে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ উপদেষ্টা ছিলেন, আপনি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আপনার কাছে কি এখন এই শেষ বয়সে এসে মনে হচ্ছে যে সরকারে থাকলে সংগঠন অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়, মানে দল ক্ষমতায় থাকলে রাজনীতি খানিকটা ক্ষতিগ্রস্ত হয়? না, এখন তো একটা খুব, যে সময়টা পার হচ্ছে জাতীয়ভাবে এটা কঠিন সময়, কারণ বিরোধী দল নির্বাচনে আসলো না, একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারপরে তারা একটা অগণতান্ত্রিক ব্যবস্থায় চলে গেল, এখন তারা ফেরত আসছে। এখন এই যে অবস্থাটা, বিরোধী দল মনে করছে যে এই ঘটনাটা তারা সরকারি দলের উপরে চাপিয়ে তারা বের হয়ে আসবে। এটা বোধহয় তাদের সুষ্ঠু চিন্তা না। তাদেরকে আরও স্বচ্ছ চিন্তা করে এটার ভাগাভাগি নিতে হবে, কিন্তু সরকারি দলকেও আরও একটু উদার হয়ে এই ব্যাপারকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। এই আরেকটু উদার হওয়া মানে কি সংলাপে বসা, যেটা সবাই বলেন, সংলাপে বসা, আলোচনায় বসা? জনগণের কাছে যাওয়া, জনগণের কাছে যাওয়া। জনগণকে কি এইগুলো চায়? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা 1000 বছর ধরে আছি। কে এরা বেড়ে ভালো, এটা বেরোতে হবে, রাস্তায় নামতে হবে, তাদেরও নামতে হবে। তাদের মানে বিএনপিকেও রাস্তায়? হ্যাঁ, গণতন্ত্র কি এত সহজ? এবং গণতান্ত্রিক অভ্যাস তাদেরকে করতে হবে। খালি পাওয়ার দেখলে কাজ হবে না। তা আমার মনে হয় সবারই বোধোদয় হবে। আপনি কি মনে করেন যে সাম্প্রতিক এসব হত্যাকাণ্ডগুলোর সঙ্গে কোনোভাবে যুদ্ধ অপরাধীদের বিচার, মানবতা অপরাধীদের বিচার যেটি চলছে, সেগুলোর কোনো আন্তঃসম্পর্ক আছে? অবশ্যই, অবশ্যই। এরা মনে করছে যুদ্ধ অপরাধকে যদি মনে করে যে এটা কোনো অপরাধ না, আমাদের মানুষগুলোকে ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সে মনে করবে যে এদেরকেও একই রকম শাস্তি। এই যে এই কারণেই রাজনৈতিক চিন্তার যদি জায়গাটি তারা পরিষ্কার না করে, তাহলে তো এটা হবে না। তা আমার মনে হয় সবাই পথ খুঁজে পাবে, রাজনীতি দিয়েই রাজনীতিকে মোকাবেলা করতে হবে, এবং সেটি হচ্ছে সুস্থ রাজনীতি। সুস্থ রাজনীতি অপরাজনীতিকে পরাজিত করবে। আপনি যে কথাটি বলছেন যে সুস্থ রাজনীতি এবং এই রাজনীতির যে সংকট, সেটির পিছনে বিএনপি বলে যে প্রধানতম কারণটা হচ্ছে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করা, এবং সেটির জন্য যে কমিটি, সেই কমিটির আপনি কো চেয়ারম্যান ছিলেন।
এবং সে সময় আপনারা সবার মতামত নিয়েছিলেন, আমাদের স্মৃতিতে আছে। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি দাবি করে যে আদালতের নির্দেশনা সরকার মানে নাই, সর্বোচ্চ আদালতের। তো ফলে সেখানে কি আসলে সংকটটা কি সেখানেই? না না, আদালত তো বলেই দিছে যেটা হবে না, সেই অনুযায়ী করছে। তারা তো ওই কনস্টিটিউশন যে কমিটি আমরা করেছিলাম তাতেই তো আসেনি। এটাই তাদের সবচেয়ে বড় ভুল। আপনারা যে ডেকেছিলেন তারা? হ্যাঁ, এই সংকট সৃষ্টি করার মধ্যে আমাদের বন্ধু কয়েকজন এখন যারা বলতেছেন আমরা গণতান্ত্রিক, এরা এই কমিটিতে না যাওয়া, পার্লামেন্টে ছিল অবদান না রাখা, এটাই এই ইয়ের সৃষ্টি করেছে। আজকে সেই রাজনীতি ভুল মেনে তারা এখন এই রাজনীতি নির্বাচন করছে। তো সেক্ষেত্রে যদি বিএনপি সেই ভুলটা করে থাকে, সেই ভুলের প্রায়শ্চিত্ত কি হবে এবং সেখান থেকে মুক্তির নিশ্চয়ই কোনো একটা ফর্মুলা বের করতে হবে। রাজনীতিতে প্রায়শ্চিত্ত বলতে কিছু নেই। ভুল হলে শুদ্ধ করা, শুদ্ধ করে এগিয়ে দেওয়া। আবার কি বিএনপি শুদ্ধ করছে না, এখন ডেমোক্রেটিক পলিটিক্স করছে না, তো ওটাও বলবে যে আমরা কনস্টিটিউশনের মধ্যে এই কথা ছিল। কনস্টিটিউশনে যেটা হয়েছে এটা যায় না হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। এই কনস্টিটিউশনে একটা শব্দ বদলাতে পারবে না, বা সে এখতিয়ারও নাই। সেটাই নাই আর কি। এটা তো বোঝে নাই, মজুদ মিয়া মানে করছে, সেই সংকটটা ঘটেছে। কিন্তু বিএনপিতে তো আপনার অনেক বন্ধু বান্ধব নিশ্চয় আছে, তারা কি এই ভুলটা উপলব্ধি করে? দেখেই তো আইসে এখন। আমরা এই সংকট থেকে সমাধানের নিয়ে আপনার মতামত শুনবো, তার আগে আবার একটা বিরতি নিতে চাই। দর্শক, এরপর যে আবার একটা বিরতি, কথা বলবো বাবু সঞ্জিত সেনগুপ্তের সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। বিরতির পর আরেকবার স্বাগত। চলতে অনুষ্ঠানে কথা বলছিলাম সঞ্জিত সেনগুপ্তের সঙ্গে। তাহলে বিএনপি যেহেতু দাদা বারবারই বলছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করাটা হচ্ছে সব সংকটের শুরু, এবং সেটিকে যদি ফিরিয়ে না আনা হয় তাহলে কি আদৌ সংকট, আপনি যে রাজনৈতিক সমাধানের কথা বলছেন? পৃথিবীতে তত্ত্বাবধায়ক সরকার কোন দেশে আছে? কোথাও নেই। ইউনিভার্সিটি যেটা ইলেকশন হয়, ভারতবর্ষও নাই। এটা বললে তো তারা হবে না। ব্রিটেনেও নাই, ব্রিটেন নাই, অস্ট্রেলিয়ায় নাই, কানাডায় নাই, নিউজিল্যান্ডে নাই, ইংল্যান্ডে নাই, কোথায় আছে? তাহলে সমাধান কোন পথে হবে? মানে কি সমাধান এই পথেই হবে, সাংবিধানিক পথেই হবে। তাদেরকে গণতান্ত্রিক রাজনীতিতে, কনস্টিটিউশনাল পলিটিক্সে ফেরত আসতে হবে। এই পুরানোর রাজনীতি ছেড়ে আসতে হবে। কিন্তু নির্বাচন যদি সুষ্ঠু না করতে পারেন, নির্বাচন কমিশন যদি এরকম ভূমিকা পালন করেন, তাহলে বিএনপি ও তো একটা ক্ষমতামুখী দল, তারা কেন নির্বাচনে আসবে? ওটা হবে যে তার যে ধারায়, নির্বাচনী ধারায়, যেটা যেমন আমরা আলাপ করলাম যে সারা বাংলাদেশের নির্বাচন একরকম হয়েছে, সিলেট বিভাগ সহ ভাটি বাংলায় অন্যরকম হয়েছে। এইভাবেই করতে করতে ঠিক হয়ে যায়। জি, আমার একেবারেই শেষের দিকের প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার রাজনৈতিক জীবন দীর্ঘ সময়ের, আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখেছেন, এরশাদ বিরোধী আন্দোলন দেখেছেন, আপনি খুবই অল্প সময়ের জন্য মন্ত্রী ছিলেন, তারপরেও সেটা নিয়েও সমালোচনা বা নানা রকম বিতর্কের জন্ম হয়েছে। সব মিলে অনেকেই মনে করেন যে আপনি রাজনৈতিকভাবে এখন খানিকটা একা। সঞ্জিত সেনগুপ্তকে আসলে রাজনৈতিকভাবে ভয়ঙ্কর একা? না না, তাহলে মানুষের সঙ্গেই আছে। কিন্তু সরকার বা সরকারের মন্ত্রিসভায় আপনি নেই, বা সঞ্জিত সেনগুপ্ত যে রাজনৈতিক প্রভাব বা আপনার জেনারেশনের পলিটিশিয়ানদের যে রাজনৈতিক প্রভাব, সেটা কি কমতে শুরু করেছে আসলে? সেটাই তো আমি বলতে চাচ্ছি যে রাজনীতি থাকলে তো প্রভাব হবে। আমু সাহেব আছে না, তোফায়েল সাহেব আছে না, এরা তো রাজনীতির ফসল। রাজনীতিটা তো থাকতে হবে। রাজনীতিটা থাকতে গেলে সম্মেলন হতে হবে, তাহলে যে দলে গণতান্ত্রিক অভ্যাস ফেরত আনতে হবে। এটা অভিজ্ঞতা থেকেই দেখবেন তারা করতে বাধ্য হবে। ভবিষ্যৎ কেমন দেখছেন আপনি, রাজনীতির ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ? রাজনীতি ছাড়া কোনো ভবিষ্যৎ নেই। না, কিন্তু সেই ভবিষ্যৎটা কতটুকু এই রাজনীতিতে সবাই আসবে, আসতে হবে সবাইকে। জি, আপনার একদম শেষ প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, আপনি কোন বাংলাদেশটাকে দেখতে চান আগামী 10 বছর? বাংলাদেশ। সেই বাংলাদেশটার অবয়বটা কেমন? মুক্তিযুদ্ধের বাংলাদেশ। সেটার অবয়বটা কেমন হবে, কাঠামোটা কেমন হবে? পার্লামেন্ট হবে, বিরোধী দল থাকবে, সরকারি দল থাকবে,
আর পার্লামেন্টকে কেন্দ্র করে এই রাজনীতি হতে হবে, অন্য কিছু না। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছে, আর দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকেন সবাই।